জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে আজ মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। দর্শক, এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি, দেখানোর চেষ্টা করছি এখানকার সবশেষ পরিস্থিতি। আমরা যেমনটি দেখছেন এই মুহূর্তে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ফটকের সামনে থেকে আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি, এখানকার সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছেন যে আজকে এই রায়কে ঘিরেই কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে সুপ্রিম কোর্ট এবং ট্রাইব্যুনাল এলাকায়। এই মুহূর্তে আপনাদের ট্রাইব্যুনালের ঠিক সামনে যে মূল ফটক রয়েছে, প্রবেশ পথ রয়েছে ট্রাইব্যুনালে, সেই মূল প্রবেশ পথের সামনে আপনাদের সেই সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার সব শেষ পরিস্থিতি। আমরা দেখছেন যে গণমাধ্যম কর্মীরা রয়েছে, অসংখ্য গণমাধ্যম কর্মী রয়েছে, কড়া নিরাপত্তা কিন্তু জোরদার করা রয়েছে। আমরা দেখছেন যে মূল ফটকের সামনে র্যাব রয়েছে, এছাড়া অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছে, সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, এবং যে সুপ্রিম কোর্টের যে মাজার গেট সংলগ্ন যে প্রবেশ পথটি সেটির সামনে কিন্তু বিজিবিও মোতায়েন করা হয়েছে, এবং সুপ্রিম কোর্টের আশেপাশের সড়কগুলোতে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। দর্শক, জানিয়ে রাখি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ তহিদুল হক ইনাম চৌধুরী সমন্বয়ে গঠিত ৩ জনের প্যানেল এই রায় ঘোষণা করবেন, এবং আজ ১১টায় রায় ঘোষণা শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। এ মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুল ইসলাম এবং প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালের ঠিক সামনের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছেন ট্রাইব্যুনালের যে মেইন ফটক রয়েছে সেই মেইন ফটকের সামনের থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানকার সব শেষ পরিস্থিতি। আমরা দেখছেন গণমাধ্যম কর্মীদের ভিড় রয়েছে, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর জোরদার করা হয়েছে, সেনাবাহিনীর সদস্য রয়েছে, এবং যে সুপ্রিম কোর্টের বাহিরে অর্থাৎ মাজার গেট সংলগ্ন যে প্রবেশ পথটি রয়েছে সেটির সামনে কিন্তু আমরা দেখেছি যে বিজিবি রয়েছে, এবং সুপ্রিম কোর্টে প্রবেশের পরপরই সেনাবাহিনী অবস্থান কিন্তু রয়েছে, এবং ট্রাইব্যুনালের ঠিক সামনে ট্রাইব্যুনালের যে প্রবেশ পথটি রয়েছে সেটির সামনে কিন্তু র্যাবের সদস্যরা রয়েছে। এবং আমরা দেখেছি সকাল থেকেই এখানে যে জুলাই অভ্যুত্থানে আহত এবং নিহতের স্বজনেরা তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি যে মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এছাড়াও আমরা যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন এবং যারা নিহত হয়েছেন তাদের যে পরিবারের স্বজনরাও কিন্তু আজকের এই যে রায় ঘোষণার দিন কিন্তু ট্রাইব্যুনালের সামনে কিন্তু উপস্থিত হয়েছেন। দর্শক, জানিয়ে রাখি 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানে প্রায় ১,৪০০ মানুষের প্রাণহানি এবং প্রায় ২৫,০০০ মানুষকে মারাত্মক আহত করার অভিযোগ মূলত আনা হয়েছে এই মামলায়। যে মামলার রায়টি আজকে হতে যাচ্ছেন, এবং গত বৃহস্পতিবার ১৩ নভেম্বর আলোচিত এই মামলার রায়ের দিন ধার্য করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। দর্শক, জানিয়ে রাখি মানবতা বিরোধী অপরাধে প্রথমবারের মতো দেশের কোনো সাবেক প্রধানমন্ত্রী সাজার মুখোমুখি হতে যাচ্ছেন এই রায়ের
মাধ্যমে। আর এই রায় ঘিরেই আসলে দেশ বিদেশে মানুষের নজর এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে। জুলাই গণহত্যার দায়ে কি সাজা পাবেন এক সময়ের প্রতাপশালী প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এমনটাই কিন্তু আমরা আসলে দেখছি। দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে ট্রাইব্যুনালের ঠিক সামনে যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা দেখছেন সেনা সদস্যরা রয়েছে এখানে, সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছেন যে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, বিজিবির পাশাপাশি নিয়োজিত রয়েছে সেনাবাহিনী। দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর একটি ইউনিট, তারা কিন্তু সুপ্রিম কোর্টের ঠিক সামনে অর্থাৎ ট্রাইব্যুনালের প্রবেশ পথের ঠিক পাশেই কিন্তু তারা অবস্থান নিয়েছে। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। এবং এছাড়াও তৎপর রয়েছে গোয়েন্দা সংস্থার সদস্যরাও। এবং যেমনটি আমরা দেখেছি নিরাপত্তার স্বার্থে গতকাল থেকেই, সন্ধ্যার পর থেকেই কিন্তু সুপ্রিম কোর্ট এলাকার দয়াল চত্বর হয়ে শিক্ষা ভবনমুখী সড়কের যান চলাচল বন্ধ করে দিয়েছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং আজকেও আমরা এটি দেখেছি, সকাল থেকেই কিন্তু সুপ্রিম কোর্ট এলাকার আশেপাশে যে যান চলাচল কিন্তু বন্ধ ছিল এবং এখনও কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। এবং সুপ্রিম কোর্টের সামনে যে গেট রয়েছে, প্রবেশ পথ রয়েছে, সেখানে আমরা দেখেছি যে জুলাই অভ্যুত্থানে আহত এবং নিহতর যে স্বজনরা, পরিবারের স্বজনরা, তারাও কিন্তু উপস্থিত হয়েছেন। তারা শেখ হাসিনার যে শাস্তি, সেই শাস্তির দাবি, সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। সে বিষয়ে তারা সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে তারা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ব্যানার কিন্তু তারা লিখে নিয়ে এসেছেন। সেই দৃশ্য আমরা সকাল থেকে দেখেছি। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন যদিও রাজসাক্ষী হয়ে নিজের এক সময়ের দুই দর্শক, একটু জানিয়ে রাখি, আজকের এই রায় কিন্তু ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে যে সরাসরি সম্প্রচার করা হবে। শেখ হাসিনার রায় যে বাংলাদেশ টেলিভিশনে সেটি কিন্তু সম্প্রচার করা হবে। এবং এটি কিন্তু ঢাকার বিভিন্ন যে গুরুত্বপূর্ণ মোড় রয়েছে, বিভিন্ন জায়গায় কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে বড় পর্দায়। এবং দর্শক, জানিয়ে রাখি, সুনির্দিষ্ট 5টি অভিযোগ আনা হয় হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে। এর মধ্যে প্রথমটি হলো উস্কানি। গত বছরের 14 জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আন্দোলনরত ছাত্র জনতাকে রাজাকার বলে সম্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখনকার ভিসি মাকসুদ কামালের সঙ্গে ফোনে আন্দোলনকারীদের উপর নির্যাতন নিপীড়নের আদেশ দেন তিনি। এবং 18 জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ফোনে কথা বলেন সাবেক এই সরকার প্রধান। ফোনে আন্দোলনরত ছাত্র জনতার উপর মারণাস্ত্র ব্যবহারের পাশাপাশি হেলিকপ্টারে গুলির নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে ড্রোনের মাধ্যমে ছাত্র জনতার অবস্থান নির্ণয়ের নির্দেশ দেন। তার এমন প্রত্যক্ষ নির্দেশনার মাধ্যমে দেশজুড়ে প্রাণ হারিয়েছে অসংখ্য ছাত্র জনতা, আহত হয়েছেন কৃষক, কয়েক হাজার আন্দোলনকারী। তৃতীয় অভিযোগটি হলো রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা। আর চতুর্থ ও পঞ্চম অভিযোগটি যথাক্রমে খারপুলের 6 জনকে হত্যা ও আশুলিয়ায় 6 জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া। এই 5টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছেন বলে দাবি প্রসিকিউশনের। এর পরিপ্রেক্ষিতে আসামিদের সর্বোচ্চ সাজা চেয়ে সম্পত্তি বাজেয়াপ্ত করে ভুক্তভোগী শহীদ আহত পরিবারদের কাছে হস্তান্তরের আবেদন করা হয় ট্রাইব্যুনালে। দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনাল থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আজকের এই রায়
এই রায়কে ঘিরে যে সবশেষ পরিস্থিতি ট্রাইব্যুনালে, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, সুপ্রিম কোর্টের বাহিরে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু উৎসুক জনতার ভিড় বাড়ছে। আসলে কি সাজা পেতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেইটি জানতে কিন্তু আমরা দেখেছি যে সময় যত ঘনিয়ে আসছে সুপ্রিম কোর্টের সামনে কিন্তু উৎসুক জনতা এবং আহত ও নিহত পরিবারের স্বজনদের ভিড় কিন্তু বাড়ছে। এই মুহূর্তে সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছেন যে সুপ্রিম কোর্টের বাইরে যে মাজার গেট সংলগ্ন যে প্রবেশ পথটি রয়েছে, সেটির সামনে কিন্তু আমরা দেখছি যে স্বজনদের এবং উৎসুক জনতা, সাধারণ মানুষ, তাদের ভিড় কিন্তু লক্ষ্য করছি। এবং সুপ্রিম কোর্টের বাইরে দেখছেন যে বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে, নিরাপত্তা জোরদার করা হয়েছে। দর্শক দেখছেন বিভিন্ন প্ল্যাকার্ড ব্যানার নিয়ে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সর্বোচ্চ শাস্তির দাবিতে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের বাইরে যে তারা কিন্তু দাঁড়িয়েছে। বিভিন্ন ব্যানার পোস্টার কিন্তু